নমস্কার, সুনহেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ডিডি বাংলা আমাকে জীবনে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। কিভাবে? আসলে ফিল্ডে কাজ করতে গেলে অনেক সময় আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়। তো সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে যখন কাজটা উদ্ধার করে আনি, তখন কিন্তু একটা কনফিডেন্স পাই। এ তো গেল কর্মজীবনের ঘুরে দাঁড়ানো, কিন্তু আমি ব্যক্তিগত জীবনে ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছি ডিডি বাংলার কাছ থেকে। কিভাবে বলছি, সেটা হচ্ছে আমি বহুদিন ঘরে বাইরে অনুষ্ঠান করেছি, মেয়েদের নিয়ে অনুষ্ঠান, সমাজের বিভিন্ন স্তরের মেয়েদের সঙ্গে আমি কাজ করেছি। এইরকম কাজ করতে করতে এমন অনেক মেয়ের কথা আমি শুনেছি, যখন আমার মনে হয়েছে যে ও যদি পারে আমি কেন পারবো না। এই জায়গা থেকে আমি ব্যক্তিগত জীবনেও অনেক উপকার পেয়েছি ডিডি বাংলার কাছ থেকে। দূরদর্শন আমার ভালোবাসার জায়গা, আমার আন্তরিক জায়গা, যেখানে আমি প্রথম আমার নিয়মিত কর্ম জীবন শুরু করি। সে অনেক দিন আগে 1975 9 আগস্টে আমাদের রাধা স্টুডিওতে এর ইনাগুরেশন হয়। সেই সময় থেকে এবং তারও আগে থেকে যখন আমাদের আকাশবাণী কলকাতায় জয়নিং রিপোর্ট দিতে হলো, তখন প্রথম কিন্তু আমাদের দূরদর্শনের তখন বিল্ডিং কাজ শেষ হয়নি, যেটা রাধা স্টুডিওর কাজ। প্রথম জীবনে যখন আমি ওখানে কাজ শুরু করি, আমাকে কিন্তু তখন নিউজে দেওয়া হয়েছিল, সংবাদ মাধ্যম। তখন সংবাদ মাধ্যম গম গম করে কাজ হচ্ছে, সবাই মিলেমিশে কাজ করছে, আমরা সময় দেখি না এবং কাজের চাপও দেখি না। তখন কাজ করে যাই, রাত 9টা-10টা অবধি কাজ করে বাড়ি ফিরি। তারপরে গেলাম খেলাধুলোর জগতে। বিশ্বনাথ দাস তখন ছিলেন স্পোর্টসের প্রোগ্রাম এক্সিকিউটিভ। প্রচুর প্রোগ্রাম ওবি করেছি, লাইভ ওবি করেছি, প্যানেলে বসে এশিয়াডের সঙ্গে যুক্ত হয়েছি। এশিয়াড 82 যেটা এখানে হলো, সঙ্গে আমাদের এই লিজেন্ডারি নাট্য ব্যক্তিত্ব ছিলেন বিভাস চক্রবর্তী, তিনি আমি করে বাস্কেটবল কাভারেজ করেছি ওখানে এশিয়াডে। আমি এর মধ্যে কিছু প্রচুর ডকুমেন্টারি করেছি, মানে যখন প্রযোজক হিসেবে যখন কাজ করেছি, তো প্রচুর ডকুমেন্টারি ন্যাশনালের জন্য, মানে আমাদের ন্যাশনাল প্রোগ্রামের জন্য করেছি, লোকালের জন্য করেছি। মহালয়া প্রোগ্রাম 3 বার করেছি আমি এখানে, এবং তার সঙ্গে করেছি নাটক। আমি শুধু নাটক বলবো না, এটা তখন আমরা বলতাম দূরদর্শনের নাটক, কিন্তু আমি যেটা করলাম মোস্টলি বাইরে শুটিং করে করতাম। কিছু অংশ করতাম স্টুডিওর ভেতরে, কিছু আবার বাইরে গিয়ে আউটডোরে ফিল্মিক ট্রিটমেন্টে করতাম। তো অনেকে বললো এটা টেলিফিল্ম নাম দেওয়া যেতে পারে বা টেলি নাটক বলা যেতে পারে। প্রথম আমার লেখা, আমার প্রযোজনায় করলাম ভোলা নাটক। খুব ভালো লোকে নিল এবং তার অনেক পেয়েছি, অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমরা। এবং তার পরপর প্রায় 20-25টা আমি ওই টেলিফিল্ম নাটক, আপনারা যাই বলুন না কেন, সেগুলো করেছি। তার মধ্যে কয়েকটা নামও বলতে পারি, যেমন দুধের দাম করেছি, অচিত সেন যুক্ত ছিলেন বিখ্যাত পরিচালক। বোঝাপড়া করেছি, কিস্তিবন্দি করেছি, রানীওয়ালা করেছি মাধবী চক্রবর্তীকে নিয়ে, মহাসন্ধ্যের ওপার থেকে করেছি, আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায় উনি করেছিলেন। সৌম্যমিত্র ওনার নামটা বলেছে, লিজেন্ডারি নাট্য ব্যক্তিত্ব সৌম্যমিত্র, ওনার সঙ্গে আমি কাজ করেছি এবং ওনাকে নিয়ে একটা অনুষ্ঠান আমরা করেছি, যেটা এখন দূরদর্শনের আর্কাইভে রয়েছে। পদোন্নতি হলো, প্রশাসন বিভাগে চলে গেলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলাম, তারপর ডেপুটি ডিরেক্টর হলাম, স্টেশন ডিরেক্টর হয়ে আগরতলায়ও কাজ করেছি, আকাশবাণীতে করেছি এবং দূরদর্শনে করেছি। যাই করে থাকি না কেন, দূরদর্শনের সঙ্গে কাজ করে যে আনন্দ আমি পেয়েছি, তা আমার এই জীবনে সে আমি কোনোদিন ভুলবো না এবং চিরকাল আমার মনে থাকবে। দূরদর্শনের সেই 1975 থেকে নিয়ে আজকে 2025-এ যখন 50-এ পা দিচ্ছে দূরদর্শন, আমি শুভকামনা তার করি এবং চাই দূরদর্শন उत्तरोत्तर उन्नति करूँ। बहुत साल दिल्ली दूरदर्शन में कार्यरत रहने के बाद फिर
मैं कलकत्ता दूरदर्शन में आई। तो कलकत्ता दूरदर्शन में वैसे मैं अपने करियर की फैग एंड 2 साल, मेरे अपने रिटायरमेंट के 2 साल पहले मैं आई कलकत्ता दूरदर्शन। लेकिन कलकत्ता दूरदर्शन मेरे लिए एक नया अनुभव था, क्योंकि एक नई जगह, नई भाषा। चूँकि मुझे बांग्ला लिखना और पढ़ना दोनों ही आता है और मैं बोल भी लेती हूँ। हालांकि यहाँ जो बांग्ला बोली जाती है, मैं उस दर्जे की बांग्ला ना बोल पाती हूँ। फिर भी आमी बांग्ला মানে যেরকম কাজ চালাতে হয় সেরকম বাংলা আমি বলতে পারি, আর যেরকম বাংলা আমি পড়তে পারি, ভালোভাবে পড়তে পারি। তো যখন আমি এখানে এলাম, কিন্তু যখন আমি এসেছিলাম আমার কোনো প্রেজুডিস ছিল না। এলাম যে কাজের জন্য আসতে হয়। তো কলকাতা আসার পর যে আমি তো একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড, আর মাঝখানে দিল্লি থেকে আসা, একটা হিন্দি কেন্দ্রিত কেন্দ্র থেকে আসা, তারপরে আমারই নিজের একটা মাতৃভাষা আলাদা, কিন্তু সেই সব নিয়েও আমি কলকাতা দূরদর্শনে খুব ভালোভাবে কাজ করলাম। প্রোডাকশন কাজও করলাম, আমি 1-2টা লাইভ টেলিকাস্ট করলাম, আর তারপরে অনেক কিছু প্রোগ্রামের আমি সুপারভিশন করতাম। কলকাতা দূরদর্শনে আমার একটা ভালো লাগলো কি, এখানে না খুব প্রথমে যখন এখানে এসেছিলাম, এখানে খুব কি বলবো একটা জিনিস, সেটা পুরো কলকাতাতেই আছে, খুব ইনফর্মাল, খুব মানুষকে খুব আপন করে নেয়, মানে এইভাবে একটা এখানে একটা নেচার। আমি আগে যখন আমাকে খুব অদ্ভুত লাগতো যে কতজন যেরকম স্টাফরা দিদি বলে ডাকতো, আমাকে একটু কীরকম লাগতো। পরে তো তখন আমি নিজেই একটা মানে রিয়েলাইজ করলাম, না এটা এখানেকার একটা সংস্কার, একটা সংস্কৃতি। আর লোকেরা মানে খুব কি বলবো, খুব খুব সরল বলবো না, কিন্তু সহজ, খুব সহজ আর খুব রিল্যাক্সড অ্যান্ড খুবই মানে একটা কোনো কাজ করতে গেলে নিখুঁতভাবে কাজ করা। সে কাজে হয়তো সময় লাগবে, কিন্তু সেই কাজের পিছনেই লেগে থাকবে। একজন ডাইরেক্টর ছিলেন, তো উনি আমাকে মাঝে মাঝে বলতেন, জানেন এইখানে একজন সত্যজিৎ রে। তো আমি মনে মনে ভাবতাম, কিন্তু সবাই খুব ক্রিয়েটিভ। আমার খুব ভালো লেগেছে, খুব ক্রিয়েটিভ কাজ করতো। মানে কাউকে যদি এক কাজ বলা হতো, সে হয়তো সময় নেবে, কিন্তু তার যে এন্ড প্রোডাক্ট হতো খুবই ভালো হতো। আর খুব ভালো ভালো কাজ আমি দেখেছি এখানকার প্রডিউসাররা যে করেছে, মানে সময় নিত কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছে। সেই জন্যেই কলকাতা দূরদর্শনে যত প্রডিউসাররা আছেন ওনারা ন্যাশনাল লেভেলে গিয়ে অনেক পুরস্কৃত হয়েছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, সেটাই আমার ভালো লাগে। আর কলকাতা থেকে অনেক ভালোবাসা আমি পেয়েছি সবার কাছে থেকে। আর মানে ওদের সম্পর্কে এসে আমি কলকাতাকে নতুনভাবে চিনতে পেরেছি। রাধা স্টুডিওতেই আমার জয়েনিং। ওই স্টুডিওতে আমার দূরদর্শনের জয়েনিং হলেও পরবর্তীকালে আমরা চলে আসি এখনকার যে গল্পগুনের বিল্ডিং সেখানে। তখন আমরা যখন প্রাথমিক স্টেজে যারা ছিলাম, মানে প্রাথমিক স্টেজ মানে দূরদর্শনের সেটা প্রাথমিক স্টেজ নয়, এই প্রাথমিক স্টেজটা হচ্ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের। আমাদের তখন যেরকম ট্রান্সমিশন হতো, ট্রান্সমিশনটা অনেকগুলো সোর্স থেকে হতো একসঙ্গে। তো আমার মনে আছে প্রথম দিকে যখন ট্রান্সমিশন ডিউটি, যেটা রাত্রেবেলাতে যেই প্রোগ্রামগুলো দেখানো হয় সেই প্রোগ্রামগুলো দেখানোর জন্য একজন অফিসার ইনচার্জ এবং তার সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্টও থাকতো। তো আমি তখন অ্যাসিস্ট্যান্ট হিসেবেই তখন আমি জয়েন করি ওখানে। তো সেখানে আমার সঙ্গে ছিল বিভাস চক্রবর্তী। ঘটনাটা এই কারণে উল্লেখ করছি যে যেহেতু একদম আনকোরা, জানা ছিল না অনেক কিছুই, তখন আমাদের মাউন্ট বোর্ড যেত। মাউন্ট বোর্ডের মধ্যে লেখা থাকতো যে বিজ্ঞাপন, এর যে কোম্পানির বিজ্ঞাপন, সেই কোম্পানির বিজ্ঞাপনটা লেখা থাকতো এবং একটা স্পুল থাকতো, স্পুলে সেখান থেকে অডিওটা যেত, মিউজিকের পার্টটা। ইনফ্যাক্ট তখন কিন্তু ওই বিভিন্ন শিল্পীদের নাম যা সমস্ত কিছু কিন্তু হাতে লিখে সেটাকে ক্যামেরার সামনে ধরা হতো,
ধরে সেইভাবে সেটাকে ক্যামেরার মাধ্যম দিয়ে দেখানো হতো আর কি। তো সেটা দুটো যদি সিঙ্ক্রোনাইজ না করে ওই যখন ছবিটা থাকবে, এবং যেহেতু একটা কমার্শিয়াল ছিল, সেই ছবিটা থাকবে 10 সেকেন্ড, এবং 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু সঙ্গে সঙ্গে ওই মিউজিকটা বাজতে হবে। তো আমি প্রথম দিকে যেহেতু একদম আনকোড়া ছিলাম, সেই জন্য প্রথম দিকে একবার চলে গেল শুধু কার্ডটা, মানে বিজ্ঞাপনটা, কোনো সাইলেন্ট, নীরব, কোনো কিছুই নেই। আরেকবার যখন চালানো হলো তখন আগে চলে গেল মিউজিকটা, তারপরে এলো কার্ড, মানে সে এক বিদিকিচ্ছিল অবস্থা। পরবর্তীকালে মানে আমাকে এই নিয়ে একটুখানি কথাও শুনতে হয়েছিল যে একটা বিজ্ঞাপন, যেহেতু সরকারি মাধ্যম, এটা একটা বিজ্ঞাপন 10 সেকেন্ড ইউনিট হিসাবে যে এটাকে ধরা হতো আর কি, চার্জ। সেই জন্য আমাদের তখনকার ডেপুটি ডাইরেক্টর ছিলেন শিপ্রা রায় আমাকে বলেছিল পরের দিন আমাদের প্রত্যেকদিনের একটা সকালবেলাতে একটা প্রোগ্রাম মিটিং হতো। প্রোগ্রাম মিটিং বলছিল, অনুপ তুমি এটাকে 3 বার চালিয়েছো, তার মানে যেটা অরিজিনালি এই বিজ্ঞাপনের জন্য যেই টাকা নেওয়া হয়েছে তার 3 গুণ কিন্তু আমরা জিনিসটাকে দেখালাম। এটা কিন্তু দূরদর্শনের একটা লস, এটা মনে রেখো। শিক্ষায়তন থেকে বলে, প্রোগ্রাম ফর এডুকেশনাল ক্যাম্পাস, এই প্রোগ্রামটা আমি আরম্ভ করি এবং পরবর্তীকালে সকাল সকাল আমার হাতেই আরম্ভ হয়েছিল। এখন যে সকাল সকাল চলে, সকাল সকাল প্রোগ্রামটা আমার হাতেই প্রথম আমি ওই প্রোগ্রাম আরম্ভ করি 2013-তে। এছাড়া আমার একটা বড় জায়গা ছিল, সেটা হচ্ছে স্পোর্টস, খেলাধুলার জগৎটা। সেই জগৎটাতে আমাকে দূরদর্শন প্রচুর কিছু শিখিয়েছে, এবং আমার অনেক মানে লোকজনের সাথে, যাদের সঙ্গে আমি জীবনেও হয়তো ভাবিনি যে আমার কোনোদিন তাদের সান্নিধ্যে আসতে পারবো, তাদের সান্নিধ্যে আমি এসেছিলাম। কারণ আমি কমনওয়েলথ গেমস থেকে আরম্ভ করে, মিলেনিয়াম কাপ থেকে আরম্ভ করে, তাছাড়া তো আমাদের রেগুলার স্কেলে আগে এখানে আইএফএস লিগ এবং শিল্ড হতো, সেগুলো মানে আমার একরকম যুব ভারতী ক্রীড়াঙ্গনে সপ্তাহে হয়তো 3 দিন যেতে হতো লাইভ টেলিকাস্টের জন্য, এরকমও দিনে গিয়েছে। তাছাড়াও টেনিস ছিল, হকি ছিল, এছাড়াও আমি ন্যাশনাল টেনিস থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কভার করেছি। ক্রিকেট তো একসময় আমরা নিজেদের ক্রিকেট করতাম, পরবর্তীকালে যখন ক্রিকেট বিদেশি কোম্পানিগুলো করতে আরম্ভ করলো, TWI, ESPN, তাদের সঙ্গে কোলাবোরেশনে দূরদর্শনের প্রজেক্ট হতো। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে গিয়েছি ওদের সঙ্গে কোলাবোরেশনের প্রজেক্টে, প্যানেলেও কাজ করি। যদিও ওদের কাজ করার ধরনটা একদমই আলাদা, মানে দুটোর গ্রামারটাই আলাদা। আমাদের যেরকম স্লো মোশন একটা নাম্বারিং হয়, VTR 1, 2, 3, ওদের স্লো মোশনের নাম্বারিংটাই একদম কনসেপ্টটাই আলাদা। ওদের অরেঞ্জ, গ্রিন, পিঙ্ক, ব্লু এরকম। তো প্রথম দিকে তো আমি কিছুই বুঝতে পারতাম না যে অরেঞ্জ আবার কোথেকে এখানে আসছে। যাই হোক, ওই থাকতে থাকতে একটা ফ্যামিলিয়ারাইজেশনের তো একটা প্রসেস থাকে, সেই ফ্যামিলিয়ারাইজেশন হতে হতে সেগুলো শেখা হয়। তবে সেটা খুব টাফ ছিল আমার পক্ষে ওই সময়টা, বিশেষত দূরদর্শনের লোকজনকে প্যানেলে বসা নিয়ে খুব একটা আপত্তি ছিল ওদের, কারণ ওদের চাইতো না যে ওরা দূরদর্শনের লোক প্যানেলে বসে। যার জন্য আমাদের এখানে যখন যে কোনো খেলা লাইভ টেলিকাস্ট চলাকালীন কমান্ড দেওয়া হয় বিভিন্ন ক্যামেরাতে, ফ্লোর ম্যানেজার যেখানে কমেন্ট্রি বুথ, সেখানে এই প্রডিউসারের কমান্ডটা পৌঁছয়। তো সেই কমান্ডটা আমি ঠিকঠাক দিতে পারছি কি না, সেটা ESPN এর বস বসে আছে তখন হংকংয়ে, তার কাছে সেই কমান্ডটা পাঠানো হতো প্রাথমিক দিকে, যে এ ঠিকমতো কমান্ড দিতে পারছে কিনা, সমস্ত কিছু করতে পারছে কিনা। তো যাই হোক, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে যাওয়াতে পরবর্তীকালে আমি ESPN এবং TWI এর সঙ্গে অনেক কাভারেজে গিয়েছি। চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যালেঞ্জার শিল্ড, তারপরে ট্রায়াঙ্গুলার সিরিজ, প্রচুর এই ধরনের কাভারেজ করছি। আমি যখন প্রথম দিকে গিয়েছিলাম তখন বিদেশিদের অনেকের কথা বুঝতে পারতাম না, কারণ যেহেতু বিদেশি কমেন্টেটরও ছিল। আমাকে খুব সাহায্য করছিল হর্ষ ভোগলে ছিল, অনুপ তোমার মতো আমিও প্রথম যখন এসেছি তখন আমারও এরকম অনেক অসুবিধা হয়েছে, ওই জন্য তোমাকে আমি একটু একটু করে, ওরা কি চাইছে শর্ট বা কী ধরনের কখন কি চাইছে, অনেক সময় স্প্লিট ফ্রেম চায়, অনেক সময় স্লো মোশনটা আরেকবার রিপিট করতে চাই, এই জিনিসগুলো যে চাইছে আমি তোমাকে একটুখানি ওরা বলার
পরে আমি তোমাকে আরেকবার করে রিপিট করে বলে দেবো, কারণ ওদের ইংরেজি একটু টানা বলে অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হতো প্রথম দিকে। আমরা দিল্লিতে গিয়েছি বক্সিং ওয়ার্কশপ। তো বক্সিং ওয়ার্কশপে বিদেশ থেকে কয়েকজন এসছেন, তারা ভ্যানের ভেতরে তারা আমাদেরকে শেখাচ্ছেন যে বক্সিংয়ের কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাতে কীভাবে কোন পাঞ্চে কোন ক্যামেরা কাটবে, কোন অ্যাঙ্গেল থেকে করবে, সেগুলো শেখাচ্ছে। একটা পয়েন্টের পরে সে বলেছে, তোমাদের এর ভেতরে তো জু, এত লোকজন চেঁচাচ্ছে কি জন্য? তো আমাদের একটা সেই অভ্যেস, আমাদের একটু চিৎকার করে কথা বলে একটু কমান্ড আমরা মনে করি যে শুনতে পাবে না। এই ইনসিডেন্টটা আমার কোচিতে গিয়ে হয়েছিল। খুব আমার ঠিক পাশেই বসে রয়েছে ভিশন মিক্সিং অপারেটর, মানে যে টোটাল কমান্ড শুনে যে ক্যামেরা কাটবে, যা সেটাই শুধু লাইনে যাবে, সেটাই শুধু দর্শক দেখতে হবে। তো আমি খুব তারস্বরে চেঁচিয়ে বলছিলাম, তো আমাকে বলছিল যে তুমি এত জোরে চাইছো, আমি তোমার পাশেই বসে রয়েছি, আস্তে করেই বল, আমি শুনতে পাচ্ছি। তো এইটাও আমার একটা খুব বড় শেখা ওই সময় থেকে, যে খুব সফটলিও বলে, যে কারণ এবং আমার তো যে মাইক্রোফোনটা দেওয়া আছে সেটা তো সমস্ত ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে স্লোমোশনে যারা ইঞ্জিনিয়ার আছে তার আরম্ভ করে সবাই শুনতে পায়, সেই জন্য ওটাকে আস্তে, এবং কমেন্টেটরও শুনতে পায়, ফ্লোর ম্যানেজারও শুনতে পায়, সেই জন্য বলেছি তুমি আস্তে কথা বলো। সেটা একটা খুব লজ্জাজনক হলো, সেটা আমি শিখেছিলাম পরবর্তীকালে, সেটা খুব কাজে লেগেছিল। দূরদর্শনের জন্যই কিন্তু আমি এতগুলো স্পোর্টসের এত জায়গাতে যেতে পেরেছি, এবং ইনফ্যাক্ট ইন্ডিয়াতে হয়তো খুব কমই এয়ারপোর্ট আছে যে এয়ারপোর্টে আমি যাইনি আর কি, সেটা এই খেলার সুবাদে। খেলাধুলোর এরিয়াটাতে আমি দীর্ঘদিন দূরদর্শনে ছিলাম, সেই জন্য বহু বিখ্যাত মানুষজনের সঙ্গে আমার অনেক সময় ইন্টারাকশন করেছি। পতাউদি, বিশেন সিং বেদি, এরা একসময় আমাদের ইডেনে এসেছিল আমাদের দূরদর্শনের হয়ে কমেন্ট্রি করতে, সেই সময় আমাদের সঙ্গে অনেক ইন্টারাকশান হয়েছে আমাদের দূরদর্শন নিয়ে, প্লাস খেলা নিয়ে অনেক কিছু শেখার ছিল এদের কাছ থেকে। এর বাইরেও সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, এদের সঙ্গে আমার বিভিন্ন সময়ে কথোপকথন হয়েছে। ইনফ্যাক্ট একটা সময়ে আমি যখন TW এর কাভারেজ করছি, তখন সুনীল গাভাস্কার, আমি, গ্রেগ চ্যাপেল, অনেকেই আমরা একই প্লেনে যাতায়াত করতাম। শেখাও হয়েছে প্রচুর, শুধু যে খেলাধুলোর জগতে শেখা হয়েছে তা নয়, সাংস্কৃতিক জগতে আমার যে খুব বেশি জ্ঞান ছিল তা না, কিন্তু ওই থাকতে থাকতে না অনেক কিছু শিখেছি। পরবর্তীকালে যখন আমার একটুখানি পদোন্নতি হয়, তখন সেই এরিয়াগুলোতে অনেক কিছু শেখা হয়েছে। আমি যখন ইউটিউবের জন্য রেকর্ডিং করি, তখন কিন্তু আমি যেটুকু করি বা যেটুকু পারি এবং যেটুকু প্রশংসা পাই, সেই সবটা কিন্তু প্রাপ্য ডিডি বাংলার। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।